গতকালকে আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারকে কেন্দ্র করে একেবারে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশে, এবং সরকারের পক্ষ থেকেও এর প্রতিক্রিয়া জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে সরকারের প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে সাক্ষাৎকার যারা নিচ্ছে, যারা প্রকাশ করছে, তারা যেন ইতিহাস ভুলে না যায়। সরকারের পক্ষ থেকে এই ব্যাপারটা যখন দেখছি, তখন শেখ হাসিনার সাক্ষাৎকারে বেশ চারটা অন্তত গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। তার মধ্যে একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে অভিযোগে তার বিচার হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মানবতা বিরোধী অপরাধ, এবং ওই জুলাই আগস্ট আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড ঘটেছে সেই টোটাল কার্যক্রম ব্যাপারে আওয়ামী লীগ কিংবা তিনি ক্ষমা চাইবেন কি ক্ষমা চাইবেন না। এই প্রশ্নের উত্তরে আরও তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেগুলো আলোচনা করব। মূলত যে এই পয়েন্টটা, যে তিনি ক্ষমা চাইবেন কি ক্ষমা চাইবেন না, সেটার প্রসঙ্গেই দুটো প্রশ্ন উত্থাপন করা যেতে পারে। নাম্বার ওয়ান, যে তিনি ক্ষমা চাইবেন না কেন, ক্ষমা চাইবেন না কেন, এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ক্ষমা চাইবেন না কেন। আরেকটা প্রশ্ন উঠতে পারে যে তিনি কেন ক্ষমা চাইবেন, ক্ষমা চাইলে তার লাভ কী। এই দুটো প্রশ্ন পাশাপাশি রেখে গতকালকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলতে চাইলো, সেগুলোর পরিপ্রেক্ষিতে একটা মোটামুটি আমাদের মতো করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে ক্ষমা চাওয়া এবং ক্ষমা না চাওয়া কোন পথে গেলে শেখ হাসিনার বেশি লাভ। যে পথে তিনি গিয়েছেন সেই পথেই বেশি লাভ, নাকি ক্ষমা চাইলে বেশি লাভ হতো। থাকবেন পলিটিক্স টিভির এই গুরুত্বপূর্ণ আলোচনায়। দর্শক, বলছিলাম শেখ হাসিনার গতকালকে রয়টার্সের সাথে দেয়া সাক্ষাৎকার নিয়েই সবথেকে বেশি আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবথেকে বেশি আলোচনা হয়েছে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা একই সাথে গতকালকে তিনটি আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দিয়েছেন, এবং তিনটা আলাদা সাক্ষাৎকার। একজনের নেওয়া সাক্ষাৎকার আরেকজন ছাপিয়ে দিয়েছে, ব্যাপারটা তা নয়। বিশ্বের তিনটি প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একই দিনে এই সাক্ষাৎকার প্রকাশ করা, এটাও ব্যাপারটা কাকতালীয় ব্যাপার, নাকি ব্যাপারটা তাদের মধ্যেও একটা আন্তঃযোগাযোগ স্থাপিত হয়েছিল, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু এই কোন তিনটা, তারা সেই তিনটার মধ্যে রয়েছে রয়টার্স তো রয়েছেই, যেটা আমেরিকার প্রভাবশালী সংবাদ সংস্থা এবং পৃথিবীর অন্যতম প্রভাবশালী সংবাদ সংস্থা। সাথে রয়েছে ফ্রান্সের এএফপি, যে এএফপিতে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি দীর্ঘদিন কাজ করেছেন। সেই এএফপিও একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপিয়েছে। সাথে ইংল্যান্ডের প্রভাবশালী সংবাদ সংস্থা, গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট, তারাও শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপিয়েছে। এবং এই তিনটি সংবাদ সংস্থা, তারা আলাদা আলাদা করে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছেন। এই তিনটা সাক্ষাৎকারে কি উঠে এসেছিল সেটা এক নজরে একটু দেখে নিই। ইংল্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট, তারা তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। জুলাই আন্দোলন ভায়োলেন্সের একটা ভিডিও দিয়ে তারা শিরোনাম করেছিল, ডিফাইন্ড আউস্টেড বাংলাদেশ লিডার হাসিনা রিফিউজ টু অ্যাপোলাইজ ফর প্রোটেস্টার ডেথস। ইন্ডিপেন্ডেন্ট যখন এই শিরোনাম করেছিল, তখন রয়টার্স তারা শিরোনাম করেছিল, আমেরিকার প্রভাবশালী সংবাদ সংস্থা, তারা শিরোনাম করেছে, বাংলাদেশের শেখ হাসিনা ওয়ার্নস অফ মাস ভোটার বয়কট অ্যাজ হার পার্টি বেয়ার্ড ফ্রম ইলেকশন। এই শিরোনাম যখন তারা করেছিল, তখন এএফপি, ফ্রান্সের এএফপি, তারা শিরোনাম করেছিল, ফিউগেটিভ এক্স পিএম সেজ বাংলাদেশ ভোট রিস্ক ডিপেন্ডিং ডিভাইড। এই তিনটি শিরোনাম আলাদা আলাদা শিরোনাম, এবং আলাদা আলাদাভাবে তারা প্রকাশ করলেও মোটা দাগে তাদের প্রশ্নগুলোর মধ্যে এক ধরনের সিমিলারিটি দেখা গেছে, খুব বেশি পার্থক্য দেখা যায়নি। এই তিনটি সাক্ষাৎকার যখন প্রকাশিত হয়েছিল, তখন জার্মান সংবাদ মাধ্যম
ডয়েসে ভেলে সহ পৃথিবীর অনেক প্রভাবশালী গণমাধ্যমে একই দিনে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হতে দেখা গেছে, যেগুলো অবশ্য এই তিনটি সংবাদ সংস্থার সাক্ষাৎকারের অনুলিপি নিয়ে, সোর্স নিয়ে এই সাক্ষাৎকারগুলো প্রকাশিত হয়েছে। যেমন ডয়েসে ভেলে, জার্মান সংবাদ মাধ্যম, তারা শিরোনাম করেছিল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা অন্যায্য, আত্মঘাতী শেখ হাসিনা। ডয়েসে ভেলের বাংলা ভার্সনে এই শিরোনামটা করা হয়েছিল। এছাড়া বিবিসি সহ বহু সংবাদ মাধ্যম, গণমাধ্যম, সংবাদ সংস্থা, পৃথিবীর অন্তত 10 থেকে 15টা গণমাধ্যমে একই সাথে গতকালকে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এটা কাকতালীয় নাকি এটা আওয়ামী লীগের অ্যারেঞ্জ করা, সেই ব্যাপারে হয়তো তর্ক হতেই পারে। সেই ব্যাপারে নানাভাবে নানা রকমের যুক্তি নানাজন দিতেই পারেন। সেখানে মোটা দাগে যে ব্যাপারগুলো তিনি বলার চেষ্টা করেছেন, যে 4-5টা বিষয় বলার চেষ্টা করেছেন, তার মধ্যে রয়েছে আসন্ন যে 13ই নভেম্বর তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তারিখ নির্ধারণ করা হবে তার বিচারের রায় ঘোষণার, সেই বিচারের রায়কে তিনি আগে থেকেই প্রত্যাখ্যান করেছেন এবং এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি ক্ষমা চাওয়ার ব্যাপারে জুলাই আগস্ট আন্দোলন, অভ্যুত্থান, এই সময়ের প্রেক্ষাপটে যে মাস কিলিংয়ের ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে তিনি ক্ষমা চাইবেন কি চাইবেন না, সেই ব্যাপারে বলেছেন যে তিনি ক্ষমা চাইবেন না। তিনি যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন সেটা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে, বর্তমান প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে তার দলের নেতা কর্মীদের নির্যাতন, হত্যা, জেলে ভরা, মিথ্যা মামলায় ফাঁসানো, এই অভিযোগগুলো তিনি করেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যেটা 4 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আগামী যে ভোট, সেই ভোটে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া না হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই ভোট বয়কট করবে। আওয়ামী লীগ যদি ভোট বয়কট করে তাহলে ভোটে দেখা যাবে ভোটার উপস্থিতির সংখ্যা অনেক কমে যাবে। এমনিতে মোটা দাগে যদি 70% 75% ভোটার উপস্থিতির ঘটনা আমরা দেখে থাকি সাধারণ নির্বাচনের ক্ষেত্রে, যদিও 2008-এ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো 2008-এর ডিসেম্বরের নির্বাচনে, সেখানে কিন্তু প্রচুর ভোট কাস্টিং হয়েছিল, প্রায় 87-88% ভোট কাস্টিং হয়েছিল। কিন্তু এই মুহূর্তে এই ভোটে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে ভোট কাস্টিং 50 কিংবা তার নিচে নেমে যেতে পারে, এরকম আশঙ্কা রয়েছে। শেখ হাসিনা যে অভিযোগগুলো করলেন সেগুলো একটু আগে জেনে নিই, তারপরে তিনি ক্ষমা চাইলে লাভ নাকি না চাইলে লাভ সেই আলোচনায় একটু যাওয়ার চেষ্টা করব। তিনি বলছেন যে আন্তর্জাতিক আদালতের যে রায়, মানে 13ই নভেম্বর রায়ের যে ডেট ঘোষণা করা হবে, সেই রায় সরকারের আগে থেকেই মানে তৈরি করা। সেই রায়ের মানে রায় কি ঘোষণা করতে হবে সেটা আদালতে সরকার লিখে পাঠিয়ে দিয়েছে। শুধুমাত্র সাজানো নাটকের একটা ড্রেস রিহার্সেল হবে, সেটা সরকারের ঘোষণাই আদালত থেকে ঘোষিত হবে। তিনি বলেছেন যে এই বিচারের ক্ষেত্রে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি, কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ আদালত কিভাবে দিতে পারত সেই প্রশ্নও তো উঠতে পারে, কারণ তিনি তো আদালতে উপস্থিত হননি, তিনি নিজের উকিল নিয়োগ করেননি। তিনি আদালতে উপস্থিত না হলে তো তার আত্মপক্ষ সমর্থনের স্কোপ থাকে কি না, সেই আইনি প্রশ্ন তো একটা বড় প্রশ্ন। সেই আইনি ব্যাখ্যায় যেতে চায় না, কারণ আমি আইন বিশেষজ্ঞ নয়। তিনি বলেছেন যে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেছেন যে এই যে এই মানে কথাগুলো যে এটা বললেন, এবং একই সময়ে এতগুলো গণমাধ্যমে, বিশেষ করে 3টি আন্তর্জাতিক মানে প্রভাবশালী সংবাদ মাধ্যমে যখন তার সাক্ষাৎকার মানে ভিন্ন ভিন্ন সাক্ষাৎকার যখন প্রকাশ করা হলো, এবং তার আগের দিনই আমরা দেখলাম যে আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের পক্ষে ইংল্যান্ডের প্রভাবশালী আইন যে প্রতিষ্ঠান, আইনি প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট,
ডাউটি স্ট্রিট থেকে আন্তর্জাতিক আদালতে মামলা করা হলো বর্তমান সরকার প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে, যেখানে 400 আওয়ামী লীগের লোকজনকে হত্যা করা হয়েছে সেই অভিযোগ করা হলো। সেরকম ঘটনার পরদিনই 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ। এই ঘটনাগুলো যেটা অনেকে বলছেন যে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সরকার যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চাইছে ভারত থেকে, সেই প্রক্রিয়াটা মোটা দাগে রুদ্ধ হয়ে গেল। সেই প্রক্রিয়ায় সরকারের আর সফল হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। কারণ তিনি যখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অভিযোগ করছেন যে তার বিরুদ্ধে সাজানো মামলা হচ্ছে, সাজানো রায় দেয়া হবে, সরকার নির্ধারিত রায় দেয়া হবে, তার দলের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে, এগুলো যখন আন্তর্জাতিক অঙ্গনে চলে গেল, তখন আন্তর্জাতিক মহল তাকে দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যে জনমত তৈরি করার ক্ষেত্রে সাপোর্ট করা, সেই সাপোর্টটা আর নাও করতে পারে। তিনি গত বছর জুলাই আগস্ট যে আন্দোলনে, সেই আন্দোলনে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের দায় নিতে চাননি কিংবা ক্ষমা চান না। এই কারণে তিনি যুক্তি হিসেবে দেখিয়েছেন যে এই হত্যাকাণ্ড ঘটতে পারে পুলিশের চেন অফ কমান্ডের অভাবে। পুলিশের ভেতরে চেন অফ কমান্ড হয়তো ভেঙে পড়েছিল, ভুল মেসেজ যাওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটে থাকতে পারে, সেই কথা তিনি বলেছেন। এটাকে আমার কাছে মনে হয়েছে একটা দায় সারা গোছের পয়েন্ট তিনি উল্লেখ করেছেন। তিনি আদালতে তার বিভিন্ন যে অডিও ক্লিপ জমা দেওয়া হয়েছে এবং আদালতে উপস্থাপন করা হয়েছে, সেই ব্যাপারে তিনি সেই অডিও ক্লিপগুলোকে এআই দিয়ে তৈরি মিথ্যা বলেননি। তিনি বলেছেন যে এগুলো অপ্রাসঙ্গিক। সেই ক্ষেত্রেও শেখ হাসিনা বোধহয় একটু মুনশিয়ানার অভাব দেখালেন কিনা এটাকে অপ্রাসঙ্গিক বলে। তার মতো করে তিনি তো বলবেনই অপ্রাসঙ্গিক, কিন্তু আদালত যদি মনে করে যে এটা প্রাসঙ্গিক, তাহলে কিন্তু এই অডিও ক্লিপগুলো তার জন্য বেশ কি বলবো যে তার বিরুদ্ধে চলে যাবে, তার জন্য খুব একটা সুবিধাজনক ব্যাপার হবে না। এবার আসি যে ক্ষমা চাওয়া, ক্ষমা না চাওয়া। এখন ক্ষমা চাইলে তিনি কি সুবিধা পেতেন? ক্ষমা চাইলে অনেকে বলেন যে শেখ হাসিনার এই এবং আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের 2024-এর 5 আগস্ট যে সরকার পতন, তার আগের যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনার জন্য তাদের অনুতপ্ত হওয়া উচিত এবং ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাইলে, এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে তারা তো এখনো ক্ষমাই চায়নি, তারা তো এখনো অনুতপ্তই হয়নি, সুতরাং তাদের ব্যাপারে সফট কর্নার দেখানোর তো কোনো স্কোপ নেই। সেই সূত্র ধরেই অনেকে যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের উচিত এই ব্যাপারগুলোকে এই ব্যাপারের জন্য অনুতপ্ত হওয়া এবং ব্যাপারগুলোর জন্য ক্ষমা চাওয়া, জনগণের কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলে জনগণ আবার রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে তাদেরকে গ্রহণ করবে, এই তত্ত্ব রয়েছে। আবার আরেক পক্ষ বলতে পারেন যে শেখ হাসিনা যদি ক্ষমা চান, যদি ক্ষমা চেয়ে ফেলেন, যদি বলেন যে এই ঘটনার জন্য আমি অনুতপ্ত, আমি ক্ষমা চাই, তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে বিচার চলছে, সেই বিচারে প্রসিকিউশন এবং আদালত বিচারক একটা বড় এভিডেন্স পেয়ে যাবেন। সেখানে এই ব্যাপারটা প্রতিষ্ঠিত হওয়া খুব সহজ হয়ে যাবে যে শেখ হাসিনা নিজেই বলছেন যে এই ঘটনাটা তার সরকারের আমলে যেটা ঘটেছে সেটার জন্য তিনি অনুতপ্ত, সেটার জন্য তিনি ক্ষমা চাইছেন। ক্ষমা কখন চায় মানুষ? যখন তিনি মনে করেন যে এই অপরাধটা তার দ্বারা সংগঠিত হয়েছে। সুতরাং আদালতের পক্ষে এই ব্যাপারটা প্রমাণ করা খুব সহজ হয়ে যাবে। যে আদালতের কার্যক্রমটাকে শেখ হাসিনা নিজেই বলছেন বিতর্কিত এবং সাজানো, ক্যাঙ্গারু কোর্ট এই ব্যাপারগুলো বলার চেষ্টা করছেন, সেখানেই বিতর্ক আসে যে তিনি যদি ক্ষমা চান কিংবা ক্ষমা চাইতেন, তাহলে আদালতে তার এবং তার নেতাকর্মীদের যে বিচার প্রক্রিয়া চলছে এবং বাংলাদেশে যে ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি, যে গত জুলাই আগস্ট অভ্যুত্থানে সরকার বল প্রয়োগ করে ছাত্র জনতার প্রাণহানির ঘটনাগুলো ঘটিয়েছে, সেটা কিন্তু সত্যে প্রমাণিত হয়ে গেল। তখন আর বিশাল আয়োজনে সাক্ষ্য প্রমাণ অ্যারেঞ্জ করে এটাকে প্রমাণ করার খুব একটা আর প্রয়োজনীয়তা থাকবে না। সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা বিবেচনায় এনেই শেখ হাসিনা ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা এড়িয়ে গেলেন কিনা, সেই এড়িয়ে যাওয়ার মাধ্যমে তিনি ঠিক কাজটা করলেন কিনা, সেটা হয়তো সময়ই বলে দেবে।
আবার আরেকটা প্রসঙ্গ, আরেকটা যেটা প্রশ্ন বললাম যে তিনি ক্ষমা চাইবেন কেন, ক্ষমা চাইলে তার লাভ কি, সেই প্রশ্নের উত্তরে যে আলোচনাটা করা যেতে পারে সেটা হচ্ছে যে ধরা গেল যে তিনি ক্ষমা চাইলেন, মানে যে কথাটা বারবার বলা হচ্ছে এবং আওয়ামী লীগের অনেক শুভাকাঙ্ক্ষীরাও বলছেন যে মানে আওয়ামী লীগের উচিত ক্ষমা চাওয়া এবং অনুতপ্ত হওয়া, ক্ষমা চেয়ে ফ্রেশ হয়ে আবার আসা। তিনি যদি ক্ষমা চান তাহলে তার লাভটা কোথায়? তিনি ক্ষমা চাইলে তাকে কি ক্ষমা করে দেয়া হবে? তিনি যদি ক্ষমা চান, মানে তিনি যদি বলেন যে ওই ঘটনাগুলো হ্যাঁ ঘটেছে, তার জন্য আমি অনুতপ্ত এবং তার জন্য আমি জাতির কাছে ক্ষমা চাই, তাহলে কি জাতি কিংবা সরকার কিংবা আদালত তাকে কি ক্ষমা করে দেবেন? এই গ্যারেন্টি কি আদালত কিংবা জাতি শেখ হাসিনাকে দিয়েছে? এরকমটা কি বলা হয়েছে সরকারের পক্ষ থেকে যে আপনি যদি ক্ষমা চান তাহলে আপনাকে ক্ষমা করে দেয়া হবে, আপনার অপরাধের আর কোনো বিচার হবে না? সেটা তো বলা হয়নি। সেটা যেহেতু বলা হয়নি সেহেতু ক্ষমা চেয়ে তার বোধহয় কোনো লাভ নেই, বরং ক্ষমা চাইলে যেটা হবে সেটা হচ্ছে যে অপরাধগুলোর ব্যাপারে তার নিজের স্বীকৃতি দেয়া এবং মেনে নেয়া। অনেকটা রাজসাক্ষী হিসেবে যিনি আবির্ভূত হয়েছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, যিনি নিজেকে বাঁচাতে রাজসাক্ষী হয়েছেন এবং বলার চেষ্টা করেছেন যে এই ঘটনার জন্য আমি দায়ী না, স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী, প্রধানমন্ত্রী দায়ী, আমি শুধু তাদের হুকুমের গোলাম হিসেবে কাজ করেছি, এই কথা বলে রাজসাক্ষী হয়েছেন। রাজসাক্ষী হয়ে তিনি এই মামলা থেকে অব্যাহতি পেতেও পারেন, বিশেষ ছাড় পেতে পারেন, যে ব্যাপারগুলো আমরা দেখছি। আবার তাকে এভাবেও প্রশ্নবিদ্ধ করা যায় যে পুলিশ সদস্যরা, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা গুলি চালিয়েছেন তারা তো আইজিপির আন্ডারে সবাই। আইজিপি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কাজটা করে থাকেন, তার দায়িত্ব সাধারণ সদস্যরা, পুলিশ সদস্যরা নেবে না যারা মাঠ পর্যায়ে গুলি চালিয়েছে। তারা দায়টা দেবে যে আমি আমার উপরের অফিসারের নির্দেশে এই কাজটা করেছি। সুতরাং দায় কোনোভাবেই আবদুল্লাহ আল মামুন এড়াতে পারেন না। অ্যাজ এ পুলিশের সুপিরিয়র হিসেবে তিনি দায় এড়াতে পারেন না যদি পুলিশ এই ঘটনার জন্য সত্যিই দায়ী হয়ে থাকে। বিচার প্রক্রিয়া একটা জটিল প্রক্রিয়া। এই বিচার প্রক্রিয়ার জটিলতার মাঝে শেখ হাসিনা গতকালকে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিলেন, সেই সাক্ষাৎকারে যখন তিনি ক্ষমা চাইলেন না, এই ব্যাপারটাই আমরা সব থেকে বেশি আলোচনা করছি যে এত কিছুর পরেও তিনি ক্ষমা চাইছেন না কেন, ক্ষমা চাইলেন না কেন। সেখানে ব্যাপারটা দুইভাবে যেটা উপস্থাপন করলাম, যে ক্ষমা চাইলে কি তার লাভ হতো, ক্ষমা না চাওয়ার ফলে তার কি বরং একটু বেশি লাভ হলো কিনা, যে ক্ষমা না চেয়ে বরং সরকারকে, মানে তার যতটুকু দোষ আছে সেই দোষটা তিনি সরকারের কোর্টে, আদালতের কোর্টে দিয়ে দিতে পারলেন, দিয়ে অন্তত একটা জায়গা তো তিনি করতে পারলেন যে দোষটা আমার না, দোষটা অন্য পক্ষের। যেমন একটা মন্তব্য, যে মন্তব্যটাকে আমার একটু দায়সারা মন্তব্যই মনে হয়েছে, সেটা হচ্ছে যে পুলিশের মধ্যে চেন অফ কমান্ডের ভুল বোঝাবুঝির কারণে, চেন অফ কমান্ড না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটেছে। পুলিশের নেতৃত্বের সমস্যা, তাদের অর্ডার বিনিময়ের সমস্যা, ভুল বোঝাবুঝি এই ব্যাপারে ঘটেছে। এটা আমার মনে হয়েছে যে পুলিশ ব্যাপারে একটা দায়সারা মন্তব্যই করা হয়েছে। কারণ জুলাই আগস্ট যে আন্দোলনে, সেই আন্দোলন ঠেকানোর সেই সময়ই শুধু না, আমরা সব সময় শেখ হাসিনার আগের সরকারের আমলে কিংবা বর্তমান সরকারের আমলেও পুলিশের যে অ্যাক্টিভিটিস দেখি, সেই অ্যাক্টিভিটিস পুলিশ আদতে করে না। সেটা সবসময়ই চলমান সরকারের কিংবা সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের অর্ডারেই, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অর্ডারেই হয়। সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডারে হতে পারে, পুলিশের আইজিপির অর্ডারে হতে পারে। যেমন এই সময় বিভিন্ন আন্দোলন, যে শিক্ষকদের উপরে পুলিশের লাঠিচার্জ, এই যে কিছুদিন আগেই আমরা দেখলাম, সেটা কি পুলিশের সদস্যরা এমনি এমনি শিক্ষকদের মারতে গিয়েছে? তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, তাই মারতে গিয়েছে। সুতরাং অর্ডারটা তো উপর থেকেই এসেছে। এই যে চেন অফ কমান্ডের অভাবে ব্যাপারটা ঘটেছে, এটাকে আমার মনে হয়েছে পুরোটাই দায়সারা গোছের মন্তব্য। কিন্তু ক্ষমা চাওয়া না চাওয়া, এই ব্যাপারটার, এই দুই প্রশ্নের ভেতরে তিনি যে পথটা বেছে নিলেন, ক্ষমা না চাওয়ার পথটা বেছে নিলেন, সময়ই সাক্ষ্য দেবে, সময়ই হয়তো এর রেজাল্ট দেবে যে তার এই পথটা বেছে নেওয়া তার জন্য লাভজনক হলো নাকি তার জন্য ক্ষতিকর হলো। দর্শক, আপনার কি মনে হয়, যে অবস্থান তিনি নিয়েছেন সেটাই কি তার লাভজনক অবস্থান, নাকি ক্ষমা চাইলে এর চাইতে বেটার কিছু হতে পারত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের
কমেন্ট বক্সে।